আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জলবায়ু সম্মেলন COP29 এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার মূল সম্মেলনে ভাষণ দেবেন তিনি। সফরের এদিনে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ ও সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে আয়োজিত গ্লোবাল কনভারসেশন অনুষ্ঠানের ডক্টর ইউনূস বলেছেন, ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সাথে সম্পর্কিত। এদিকে আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলন COP29 যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলন স্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিব এ সময় তাকে স্বাগত জানান। সফরের এদিনে প্রধান উপদেষ্টা বাকুতে COP29 মূল আয়োজনের বাইরেও বেশ কয়েকজন বিশ্ব নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধান কর্মকর্তাদের সাথে বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করেন। সম্মেলনে যুক্তরাজ্য, জার্মানি সহ বেশ কিছু দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সভায় বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোতে পর্যাপ্ত আর্থিক সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের আর্গুমেন্ট হলো যে উই অলসো নিড বেটার কোয়ালিটি অফ মানি। কোয়ালিটি অফ মানি বলতে আমরা কি বোঝাই? যে শুধু লোন দিলে হবে না, কারণ লোনটা তো আমাদেরকে ফেরত দিতে হবে। তো আমরা যে ক্লাইমেট চেঞ্জ ফাইন্যান্স করতে গিয়ে এক্সট্রা লোন নিয়ে ফেলি, দ্যাটস নট এ গুড আউটকাম। তো দ্য কোয়ালিটি অফ ফান্ডিং নিডস টু বি বেটার। আরো বেশি গ্রান্ট হতে হবে, আরো বেশি ইকুইটি হতে হবে, শুধু লোন বা ডেট না, ঋণ না। একই দিনে COP29 সাইডলাইন ইভেন্টে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। For every single human being, credit is a human right. Without introducing the right to credit as one of them, because if you don't have that right, your right to livelihood disappears. Because you cannot establish right to livelihood without having credit in you. শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তুর্কির ফার্স্ট লেডির। এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও একটি সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সাথেও। আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব উৎসবে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন ফিফা প্রেসিডেন্ট। বুধবার দুপুরে COP29 বক্তব্য রাখার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। নাজিবুর রহমান, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। যাতে নতুন বিতর্ক সৃষ্টি না হয়, সেজন্য বিতর্কিত কোনো ব্যক্তিকে সরকারের নেয়ার বিষয়ে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ নিয়ে রাজপথে না নেমে আলোচনায় সমাধান খোঁজার তাগিদ তার। এদিকে বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বক্তব্য দেওয়ার পর বিবৃতি দিয়ে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন রিজভী আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে 2015 সাল থেকে শুরু হওয়া জিয়া ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে যৌক্তিক সময় দিতে চান তারা। নবনিযুক্ত উপদেষ্টাদের নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল। বিতর্কিত কোনো ব্যক্তিকে এই আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আমি সবাইকে অনুরোধ করব যে বিষয়গুলোকে রাজপথে না নিয়ে গিয়ে আমরা আলোচনার মধ্যে আপনার বিষয়গুলোকে সমাধান করতে পারি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার হতে হবে গণতান্ত্রিক পথে ফেরার জন্য। অনির্বাচিত কোনো সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়
নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। এছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে রিজভী আহমেদ বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য দেন। শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনঃস্থাপন করেছে। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলাটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন। পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রকল্পকে সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আর বিগত সরকারের আমলে যেসব নীতির কারণে অনিয়ম হয়েছে তা পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালার বৈঠক শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক সংস্থা টিআই এর বাংলাদেশ চ্যাপ্টার শীর্ষক এক প্রতিবেদন অনুযায়ী গেল 14 বছরে শুধু সড়ক ও জনপথ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে 30 থেকে 50 হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাদের হিসেবে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজে সার্বিক দুর্নীতির হার 23 থেকে 40%। মঙ্গলবার সচিবালয়ে বড় প্রকল্প বাস্তবায়ন নিয়ে 5 উপদেষ্টার বৈঠকে উঠে আসে এসব বিষয়। যে সমস্যাগুলোর কারণে এই কাজগুলোকে দলীয় প্রভাবমুক্ত, স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না। তো আমরা আজকে বসেছিলাম এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের যে সমস্ত মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে, তারা বসেছিলাম যেখানে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারবো। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক। সরকার প্রকল্প অনুমোদন দেয়, কিন্তু সেই সময় টাকাটা দেয় না, টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। ঠিকাদার নিয়োগ সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যাদেরকে দিয়ে বাস্তবায়ন করা হবে টেন্ডারিং প্রসেসটা এবং ঠিকাদার নিয়োগ, এবং সেটা বিদেশি এবং বিদেশিদের সাথে সহযোগী দেশীয় প্রতিষ্ঠান, এগুলো যোগ সাজস কী করে কমানো যায়। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতিমুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও। প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে এখন থেকে স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টাদের বৈঠকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে যুগোপযোগী আইন করা হবে। উপদেষ্টা বলেন, সংস্কার কমিশন যেভাবে সংস্কারের উদ্যোগ নিচ্ছে তাতে জনগণের বিচার পেতে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও রাজনৈতিক কারণে ঢালাওভাবে গায়েবী মামলা নিয়ে সরকার বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, গায়েবী মামলা মোকাবিলায় পরামর্শ চাওয়া হয়েছে সংস্কার কমিশনের কাছে। নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গায়েবী মামলা হতো, সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ, তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি, সাপোর্টের প্রবলেম আছে এবং এগুলি সত্ত্বেও ওনারা এত কষ্ট করে কাজ করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় নিয়ন্ত্রিত গণমাধ্যম ছিল, ভবিষ্যতে তা যেন না হয় সেজন্য সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা তিনি বলেন। সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন হবে বলেও তিনি জানান। রোকনউদ্দিনের আরও একটি রিপোর্ট।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে দেশের ইলেকট্রনিক মিডিয়ার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো এই বৈঠক চলে প্রায় 1.5 ঘণ্টা। বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে, তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তা প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। এই জুলাই আন্দোলনকে জনস্মৃতিতে আরও ধারণ করতে পারি, শহীদ এবং আহতদের আত্মত্যাগকে মনে করিয়ে দিতে পারি, সেক্ষেত্রে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান সম্প্রতি 119 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়ে, যাদের অনেকেই এখনও মাঠে কর্মরত। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব, কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। কিন্তু মূলত যারা সাংবাদিক না, সাংবাদিকদের যে নীতিমালা সেই নীতিমালার মধ্যে পড়ে না এবং যারা মূলত ব্যক্তিগত নানান সুবিধার মধ্য দিয়ে হচ্ছে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা পেয়েছিল গত রেজিমে, তাদের কার্ডগুলো এখানে বাতিল করা হচ্ছে। গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন কাজ শুরুর পর তাদের প্রতিবেদন অনুযায়ী আইন ও কিছু নীতিমালায় পরিবর্তন আনা হবে বলেও জানান নাহিদ ইসলাম। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বাজারে সোনার দাম 2,500 টাকা কমছে। এতে করে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে 1,36,000 টাকা। সোনার নতুন দাম আজ বুধবার থেকেই কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস মঙ্গলবার রাতে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয় সোনার পাশাপাশি রূপার দামও ভরিতে 44 টাকা কমবে। তাতে 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম দাঁড়াবে 2,578 টাকা। জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী দাম কমায় হলমার্ক করা 22 ক্যারেট সোনার ভরি 1,36,189 টাকায় বিক্রি হবে। প্রতি ভরি 21 ক্যারেট মানের সোনা 1,29,995 টাকা এবং 18 ক্যারেট সোনা 1,11,426 টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে 91,411 টাকা। মঙ্গলবার পর্যন্ত বাজারে 22 ক্যারেট সোনার ভরির দাম ছিল 1,38,708 টাকা। যুক্তরাষ্ট্র প্রবাসীদের সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের উডসাইটের একটি মিলনায়তনে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বিজয় উৎসব অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ঘোষণা করেন সংগঠনের কর্মকর্তারা। নিউ ইয়র্ক থেকে ফরিদ আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের শত শত সংগঠন থাকলেও হাতে গোনা কয়েকটি সংগঠন প্রবাসীদের কল্যাণে সবসময় পাশে থাকে। তার অন্যতম একটি হচ্ছে নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটি। গত মাসে অনুষ্ঠিত সংগঠনটির তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সেলিম আলী পরিষদ বিপুল ভোটের ব্যবধানে পূর্ণ প্যানেলে জয়ী হয়। তবে এই জয় পেতে সংগঠনের ভোটারদের কাছে কমিউনিটির কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিতে হয় তাদের। বিজয় উৎসব অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে তারা সবসময় কমিউনিটির পাশে থাকার ঘোষণা দেন। সবাই মিলে আমরা বাংলাদেশি সোসাইটিকে গড়ে তোলার জন্য অপ্রাণ চেষ্টা করব এবং একসাথে কাজ করব। আমাদের ভিতরে সামান্যতম কোনো ভুল বোঝাবুঝি, কোনো জেদাজেদি, কোনো রাজনৈতিক মতৈক্য, কোনো রকম কোনো কিছু থাকবে না। আমরা হারিয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। 50 বছরেরও বেশি সময় আগে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার জন্য অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি গড়ে তোলা হয়। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
সপ্তাহের তৃতীয় কার্যদিবসের উত্থানের মধ্য দিয়ে শুরু হলেও দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি এর সব ধরনের সূচক পতনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয় লেনদেন। তবে আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে মূলধন। একদিনের ব্যবধানে আজ ডিএসসির প্রধান সূচক কমেছে 50 পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে লেনদেন বেড়ে 577 কোটি টাকার ঘরে অবস্থান করছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 33.87 পয়েন্ট। এ সময় দর হারিয়েছে 54 ভাগ কোম্পানির শেয়ার। এছাড়া ডিএসইএস সূচক 12.29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1183 পয়েন্টে। একই দিনে লেনদেন হওয়া 400টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে 136টিরও কমেছে 216টির। শেয়ার দর পতন পরিবর্তন হয়নি 48টির। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।